দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বিওডি বাংলা নিয়মিত আয়োজন ভয়েস অফ ডেমোক্রেসিতে। আমরা আজকে কথা বলবো বাজেট 2026-27 সাধারণ মানুষের স্বস্তি বনাম সরকারের আয় বাড়ানোর কৌশল। আজকে এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে দুজন বিজ্ঞ অতিথি উপস্থিত আছে। আমরা একটু পরিচিত হই। আমার ডানে আছেন ডক্টর ফয়জুল হক, 11 দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও জামাত নেতা। আমার বামে আছেন মেঘনা আলম, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মুখপাত্র। দুজন অতিথির কাছে আজকে জানবো 2026-27 বাজেট নিয়ে। আসলে বাংলাদেশের বাজেটের এটি সাধারণ মানুষের স্বস্তির বার্তা নাকি সরকারের আয় বাড়ানোর নতুন কৌশল? একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, করমুক্ত সুবিধা, জনবান্ধব প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে, অন্যদিকে রাজস্ব বাড়াতে করের পরিধি বিস্তারের আলোচনা চলছে। প্রায় 9,38,000 কোটি টাকার যে বাজেট দেওয়া হয়েছে, সেই বাজেট আসলে কতটা গণমুখী, এবং এই বৃহৎ বাজেট এসেছে যখন জনগণের স্বস্তি চায় আর সরকার চায় অর্থনীতির গতি এবং রাজস্ব বাড়াতে। এমন এক পর্যায়ে আমরা আজকে কথা বলছি। এই বিষয়ে নিশ্চয়ই আমাদের দুজন অতিথির কাছ থেকে আরো বিস্তারিত আমরা জানবো। দর্শক অনুষ্ঠান জুড়ে আমি আপনার সাথে থাকবো নুরুজ্জামান হীরা। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে 1972 সালে 30 জুন প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সেই বাজেটের কথা, যেটা ছিল বাংলাদেশের প্রথম বাজেট। 786 কোটি টাকার সেই বাজেট আজকে দাঁড়িয়েছে 9,38,000 কোটি টাকার বাজেট। সত্যিকার অর্থে কি সেটা জনগণের কাজে আসছে কিনা, রাষ্ট্রের আসলে কতটা কাজে আসছে, সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমেই যাই ডক্টর ফয়জুল হক আপনার কাছেই। 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট, এটি নিশ্চয়ই জানেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই বাজেট জনগণের বাজেট কিনা, আপনি কি মনে করছেন? বরাবরই আমরা যেটা দেখি, সরকারি দল যখন বাজেট দেয় তখন আনন্দ মিছিল করে, আর বিরোধী দল সাধারণত সেটার আপনার গণমুখী বাজেট হয় না, জনগণের বাজেট হয় না, তখন তারা এর প্রতিবাদে মিছিল করে। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। সরকারি দলের ছাত্র সংগঠন আনন্দ মিছিল করছে, বিরোধী দল পক্ষান্তরে আজকে বিপক্ষে মিছিল করছে। এটি জনগণের বাজেট কিনা, আপনি কি মনে করছেন? জি হীরা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ সহ আলোচক মেঘনা আলম আপু সহ দেশ বিদেশে যারা শুনছেন, বিওডির সকল দর্শক শ্রোতা সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। দেখেন, প্রথমেই যদি আমি মনে করি যে এই 9,38,000 কোটি টাকার যে বাজেটটা বাংলাদেশের এই মুহূর্তে প্রণয়ন করা হয়েছে, এই বিশাল জাহাজ বহন করার মতো ক্যাপাসিটি এই দেশের জনগণের আছে কিনা। জনগণ, আপনি একটা জিনিস জানবেন যে আপনি কাগজে কলমে একটা জিনিস অ্যানাউন্স করা আর এইটাকে বাস্তবায়ন করা, এটা টোটালি একটা ডিফারেন্ট ওয়ার্ক। যদিও এই বাজেটের বিষয়ে প্রতিদিন আপনাদের আলোচনা আসবে, বিশ্লেষণ হবে, চুলচেরা বিশ্লেষণ হবে, কোথায় কোন জায়গায় যাবে। আপনি যদি আজকের দিনের হিসাব করেন, তাহলে আমাদের মাথা পিছু প্রায় 1,05,000 টাকা করে আমরা এখন ঋণের বোঝা নিয়ে চলছি, এবং যে উচ্চ বিলাসী বাজেট এখানে প্রণয়ন করা হয়েছে, সেটার কারণে ঋণের বোঝা আবার আপনার সামনে কিন্তু নতুন করে ওইটার সাথে আবার অ্যাড হবে, যুক্ত হবে। আপনার জনগণের সকল জায়গায়, যেমন ক্রয় ক্ষমতা যেখানে আপনার এখন নাই বললে চলে, মানুষের কিন্তু টাকা পয়সা তাদের চলাফেরার জন্য যেটা দরকার, দৈনন্দিন বাজার ব্যবস্থাপনার জন্য যেটা দরকার, সেখানেই মানুষ কিন্তু এখন হিমশিম খায়। রিক্সাওয়ালা, আপনি বাজেট করবেন কার জন্য? আমার দেশে বড় লোকের সংখ্যা বেশি নাকি গরিবের সংখ্যা বেশি, নাকি মধ্যবিত্ত পরিবারের সংখ্যা কি? এটা তো আপনাকে অ্যানালাইজ করতে হবে। এখন আপনি যদি জনাব সালাউদ্দিন আহমেদের মতো বড় লোক হিসেবে সংসদে যেটা নিজেকে দাবি করলো যে আমার 4টে গাড়ি আছে, 4 জন ড্রাইভার আছে, তার মতো চিন্তা করে তার জন্য বাজেট প্রণয়ন করেন, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। আর যদি আপনি চিন্তা করেন যে গরিবের বাজেট করবেন, তাহলে গরিবের বাজেটটা আপনাকে সেভাবে করতে হবে। আপনি দেখেন, মুদ্রাস্ফীতিও কিন্তু দেখা দেবে যখন এই বড় বাজেট অনুযায়ী আপনি এটাকে বাস্তবায়ন করতে যাবেন, তখন কিন্তু এই যে টাকার মান কমে গিয়ে এবং জনগণের যে স্বস্তির যে জায়গাটা, সেটা নষ্ট হয়ে আপনি কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবেন। তবে কি লাভ হয়েছে, সেটা হচ্ছে এই বিশাল অঙ্কের বাজেট দিয়ে কাগজে কলমে জিনিসটাকে অ্যাপ্রুভ করে দিয়ে এই চাঁদাবাজিদের আবার একটা চাঁদা খাওয়ার জায়গা তৈরি হয়েছে। এখন বড় বড় জায়গা থেকে তারা মেরে খেতে পারবে। তার ওই যে সালাউদ্দিন আহমেদ সাহেবের 4টে গাড়ি আছে, ওইটা 8টা হবে, হ্যাঁ, অন্য অন্য নেতাদের 10টা থাকলে 20টা হবে। মানে গরিব মারার যত কৌশল, সেগুলো এই জায়গা থেকে কিন্তু তারা রিক্রুটমেন্ট করবে, এবং সেটা তারা করছে। সে কারণেই আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী একটা সঠিক ডিসিশন নিয়েছে যে তারা ইনস্ট্যান্ট প্রতিবাদ করেছে, যে 1 সেকেন্ড পরেও না। আমরা তো গরিবের সংগঠন, আমরা সাধারণ মানুষের সংগঠন। আমরা মনে করি বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের আমরা
প্রতিনিধিত্ব করি। আর যেহেতু জামাত ইসলামী সরকার গঠন করার কথা ছিল, এটাও কিন্তু বিদেশি ঋণ নির্ভর একটা আপনি নিশ্চয়ই জানেন 1.09 লাখ কোটি টাকা আপনার বিদেশি ঋণের উপর এই বাজেট। আমি তো প্রথমেই আপনাকে সেটা ব্যাখ্যা দিলাম যে আমরা ঋণের মধ্যে এখনই ঋণের মধ্যে আছি। আবার এই যে ঋণটা আপনি নিলেন, এই ঋণটা কার বাবার সম্পত্তি বলেন তো? এই ঋণটা তো আমার কাছেই আপনার মাথার উপরে চড়াই দিয়ে আপনি একটা বাজেট ঘোষণা করলেন। বিষয়টা তো এমনই, এটাই বাস্তবতা। এবং এটাকে যদি উনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে যে যারা বাজেট প্রণয়ন করেছে যে না, এই ঋণের বোঝা আমার কারো জনগণের উপরে বর্তাবে না, এই টাকাটা জনাব তারেক রহমান সাহেবের কিংবা সালাউদ্দিন সাহেবের কিংবা মির্জা ফখরুল ইসলাম, উইল অ্যাপ্রিশিয়েট ইট। আপনি কি মনে করছেন এটা ফয়জল বরাবরের মতোই আসলে কপি পেস্ট করে আমরা দেখছি? আসলে এটা সকল বাজেট গবেষণা করে আমাদের কি বাংলাদেশের ক্ষেত্রে একটু কম হয়, বাংলাদেশের গবেষণাটা একটু কম হয়, অলমোস্ট কপি পেস্ট চলে সকল আমলে। পূর্বের যতগুলো হয়েছে এটা ওই কাগজপত্রগুলো, গতকালকার একটা আর্টিকেল পড়লাম এর উপরে বেশ লেখালেখি হয়েছে যে বাজেটগুলো যখন হয় তখন ওই কোন কোন সিন্ডিকেট ওখানে বসা থাকে, কার উপরে ভিত্তি করে সেগুলো হয়, আগের কিছু পেপার ওয়ার্কস থাকে, সেই পেপারগুলোর উপর ভিত্তি করে এইখানে বেশিরভাগ হয়। আমি সর্বশেষ বলছি, যদি আপনি বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় জনবান্ধব কর্মসূচি গ্রহণ করতে চান, আপনি যদি ওই কাঠ খেলা, এই কৃষক কাঠ, অমুক কাঠ, এগুলোর মানে চটকদারি কোনো কিছুকে আপনি যদি না এনে যদি সত্যিকার মানুষের সেবা নিশ্চিত করতে চান, তাহলে আপনাকে বিরোধী দল যে প্রস্তাবনা এখন দিচ্ছে এবং জামাত ইসলামের পক্ষ থেকে যেভাবে আপনাদেরকে গাইডলাইন দেওয়া হচ্ছে, ওইটা মানলে সরকারের উপকার বেশি হবে, না হয় সরকারের জন্য সামনের দিনে আরো কঠিন। ধন্যবাদ ডক্টর ফয়জলকে, আপনার কাছে আসবো। আমরা একটু যেতে চাই মেঘনা আলম আপনার কাছে। নিশ্চয়ই শুনলেন আপনি এটি বাজেটটিকে গরিবের বাজেট বা এই বাজেটটি আসলে সত্যিকার অর্থে রাষ্ট্রের কল্যাণমূলক কাজে আসবে না বলে বিরোধী দল ইতিমধ্যে বলেছে। আজকে কিন্তু তারা মিছিলও করেছে, আসলে পক্ষান্তরে সরকারি দল আনন্দ মিছিল করেছে। এই বাজেটটি সর্বশেষ বিএনপি সরকার 2007-06 সালে যে বাজেট ছিল সেটা ছিল 69,740 কোটি টাকার একটা বাজেট, যেটা সর্বশেষ অর্থমন্ত্রী সাইফুর রহমান তার চেয়ে প্রায় 13 গুণ বেশি বড় একটা বাজেট সেই সরকারই আবার দিল। আসে সত্যিকার অর্থে বাজেটটা কি আসলে জনগণের বাজেট বলে মনে করছেন আপনি? আমি একেবারে অনেস্ট একটা অপিনিয়ন দিব, এবং আমার মনে হয় যে আসলে আমার বিরোধী দল সেটা একমত হবে যে এবারের যে বাজেটটা করা হয়েছে আমার মনে হয় এটা অনেক সময় উপযোগী। কারণ সেই 2006 সালে বা এত আগের কথা বলে লাভ নেই। এখনকার সময়ে আমাদের যে চাহিদা, আমাদের যে জনসংখ্যা, প্লাস হচ্ছে আরো অনেক রকম পরিবর্তন আমাদের আইটি সেক্টরে, ডিজিটাল সেক্টরে, আমাদের হেলথ কেয়ারে, সবকিছু মাথায় রেখে এখনকার সময়ের জন্য গতানুগতিক কি প্রয়োজন আমাদের, সেগুলো যদি আসলে আমরা কনসিডারেশন আনি, তাহলে কিন্তু আসলে এই বাজেট আমাদের জন্য দরকার। তো এটা ওই গরিব ধরার বাজেট বললে একটা বিশাল ভুল হবে। এটা বলছে কারা দেখেন, বলছে হচ্ছে আমাদের রাশমিকা মান্দানার মানে লাভার হিসেবে আমরা যাকে চিনি, হ্যাঁ, এবং সেলফ প্রোক্লেইমড লাভার অফ রাশমিকা আমরা চিনি বললে ভুল হবে, যে নিজেকেই সেইভাবে পরিচিত করেছেন। আমাদের আমির হামজা সাহেবের কথা যদি বলি, আমরা দেখলাম যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে বাজেট সম্পর্কে তার যে ধারণা, সে কোনো সংখ্যা বলতে পারছে না, কোনো প্রস্তাবনা নিজের থেকে চিন্তা করে বলতে পারছে না যে এরকম বাজেট হলে ভালো হতো। কিন্তু যেহেতু সরকারি দলের সমালোচনা করতে হবে, শুধুমাত্র সমালোচনা করার উদ্দেশ্যেই তিনি বলছে বাজেটের আকার অনেক বেশি বড় হয়ে গেছে। মানে এই যে হাস্যকর কমেডিক কথাবার্তা, এগুলোকে যদি আমরা আসলে ইম্পর্টেন্স দেওয়া শুরু করি, তাহলে এই যে বাজেট নিয়ে আজকে আমরা, এবং আমার প্রতিপক্ষ বলবো না, আমি আমার বন্ধুই বলবো ফয়জল ভাই এখানে, আমি মনে হয় যে আমরাও আসলে হাসবো। হ্যাঁ, ওনার দলেরই লোক, আমার মনে হয় যে আমরাও হাসবো যে এরকম কমেডিক কথাবার্তা। তো এগুলোকে আমরা আসলে কনসিডারেশনে আনতে পারি না। আমাদের যেটা মাথায় রাখা প্রয়োজন সেটা হচ্ছে এখন 2026-এ এসে অলমোস্ট 20 ইয়ার্স পর বিএনপি এই বাজেট প্রস্তাবনা করেছে। সো এই 20 বছরে আমরা যত আসলে পলিটিক্যাল করাপশন দেখেছি, এই 20 বছরে এবং লাস্ট যে 2 বছরে আমরা যেই পরিমাণে দেখেছি আমাদের অর্থনীতি, ইনফ্যাক্ট ব্যাংকিং সেক্টর ইনক্লুডিং, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো যদি আমি আসলে রিকভার করতে চাই, তাহলে তো আমাকে একটা ভালো বাজেট নিয়ে সামনে আগাতে হবে। এবং সেই জায়গায় আমার মনে হয় যে তারা খুবই সুন্দর একটা প্রস্তাবনা দিয়েছে। এই বাজেটে কি কিছু উল্লেখযোগ্য দিক হচ্ছে আপনার, যেগুলো হচ্ছে ব্যাংক ঋণ নির্ভর রেখেছে কিছু, যেখানে ব্যাংকিং, আপনি বললেন ব্যাংকিং সেক্টর একেবারে ধ্বংসের পথে, যেখানে ব্যাংকে উল্টো টাকা দেওয়া লাগবে সরকারকে, সেখানে সরকার ব্যাংক থেকে নিয়ে
নিয়ে আপনার এই বাজেট ঘাটতি ফিল আপ করবে, বিদেশ থেকে আপনার ঋণ এনে ফিল আপ করবে, যেখানে আপনার 20 লক্ষ কোটি টাকায় অলরেডি ঋণের বোঝা আছে আমাদের। এতে করে মূল্যস্ফীতি বাড়বে কিনা, গরিবের আসলে বিপদে পড়বে কিনা? না না, এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে সরকারের লং টার্ম স্ট্র্যাটেজিটা কোন দিকে যাচ্ছে এবং সে কোয়ালিফাইড মানুষকে অ্যাডভাইজারকে নিয়ে আগাচ্ছে কিনা। কারণ দেখেন, শুধুমাত্র ঋণই কিন্তু একমাত্র সোর্স না। হ্যাঁ, এখানে অনেক ধরনের গ্র্যান্টস থাকতে পারে যেগুলো আসলে রিফান্ড করার কোনো প্রয়োজন নেই। ঋণ হচ্ছে, লোন হচ্ছে, যেটা আমাকে ফেরত দিতে হয়। কিন্তু একটা সরকার প্রপারলি লবি করলে, প্রপার স্ট্র্যাটেজিতে আগালে সে অনেক জায়গা থেকে গ্র্যান্ট আনতে পারে যেটা ফেরত দেওয়ার প্রয়োজন নেই, এবং অনেক ধরনের ইনভেস্টমেন্ট অপরচুনিটিস তারা ক্রিয়েট করতে পারে, যার ফলে দেখা যাবে সেই ঋণের তুলনায় আমাদের যদি বাইরে থেকে আমরা সেই লেভেলের হচ্ছে ইনভেস্টমেন্ট আনতে পারি, যেটা আমরা বিভিন্ন রকম ব্যবসায়িক ক্ষেত্রে সারা বিশ্বে হচ্ছে উল্টো অবদান রাখতে পারবো, তখন কিন্তু আসলে এটা ব্যালেন্স করে নেওয়া সম্ভব। এখন এটা আমি যদি শুরুতেই বলি যে আমাদের সক্ষমতা নেই, তাহলে তো আমি আমার নিজেকে আন্ডার এস্টিমেট করলাম। আমার মনে হয় একটা দেশ হিসেবে আমাদের একটু বিশ্বাস রাখা উচিত যে না, আমরা সর্বোপরি চেষ্টা করব যে আমাদের প্রয়োজনীয় ঘাটতি মেটাতে যে বাজেটের দরকার হয় সেটা বাস্তবায়ন করার জন্য যেই ধরনের গ্র্যান্ট, লোন বা ইনভেস্টমেন্ট আনা প্রয়োজন সেটার একটা সর্বাত্মক চেষ্টা আমরা করব। হয়তো বিএনপি সেই লোক পেয়েছে, সেই ধরনের ম্যাগনালম, আমি আপনাকে বিএনপির 31 দফা, যে 26তম দফা হচ্ছে স্বাস্থ্য সেবা প্রবর্তন করে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা, জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ করা হবে। একটু খেয়াল করবেন, 5% বরাদ্দ করা হবে। দারিদ্র বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধা বঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি বেস্ট্রি সম্প্রচারিত করা হবে। 5% জিডিপির বরাদ্দ করতে হবে স্বাস্থ্য খাতে। আমরা আজকে যেটা দেখলাম যে বাজেট ঘোষণা হলো, সেখানে আপনার 1.01% জিডিপির, তার মানে কোথায় 5%, 1%? অর্থাৎ সরকার গঠন করার আগে কিন্তু আশ্বস্ত করেছিল এবং 31 দফায় তাদের কর্মকাণ্ডের মধ্যে ছিল। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? 1 পয়েন্ট সামথিং, এটা আমার নোটেও আছে, এবং এটাও কিন্তু আসলে একটা সিগনিফিক্যান্ট নাম্বার। আমরা যদি এই কম্পারিজনে যাই যে তাদের টার্গেট ছিল 5% কিন্তু তারা আগাচ্ছে 1% নিয়ে, তখন হয়তো মনে হবে যে সে তার প্রমিসড নাম্বার পর্যন্ত পৌঁছাতে পারেনি। কিন্তু আসলে আমাদের বাজেটে এই যাবৎকালে কি রকম ছিল সিচুয়েশন, সেখানে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখা যায় 1 পয়েন্ট সামথিং যেটা তারা অফার করেছে, দিস ইজ আ সিগনিফিক্যান্ট জাম্প, লিপ সামনে এগিয়ে যাওয়ার। মানে ইন ফিউচারে আরো মানে 5 বছরে আস্তে আস্তে আরো হয়তো এটা আরো বরাদ্দ বাড়িয়ে 5% তাই বলছেন। 5 বছরে ইমপ্রুভ তো করা যাবে। এই 1% একটা বিশাল সাহসী পদক্ষেপ, এবং এখানে যে কিছু সুন্দর সুন্দর জিনিস আমি যদি একটু দেখি, দেখেন যেমন কিডনি ডায়ালাইসিস গুলোতে এখন মানে ভবিষ্যতে আশা করি প্রত্যেকটা সেশনে 800 টাকা করে কম লাগবে মানুষের। হ্যাঁ, এবং এই যে হার্ট রিং ট্রান্সপ্লান্ট করে সেই জায়গাটা অলমোস্ট 20,000 টাকা করে সেভ করবে মানুষ। মানে এই যে একটা বিশাল অবদান রাখার জায়গা, এটার তো একটা লং টার্ম পজিটিভ ইম্প্যাক্ট হতে যাচ্ছে। এবং এই যে ভ্যাকসিনেশনের অভাবে আমরা দেখেছি যে বিগত 2 বছরে কি অবস্থা হয়েছে আমাদের দেশের, কতগুলো নিষ্পাপ শিশু ঝরে গেল শুধুমাত্র ভ্যাকসিনেশনের অভাবে। সেখানে কিন্তু ইমিউনাইজেশনের একটা বিশাল বড় পদক্ষেপ এবারের বাজেটে আছে, যে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো দুর্ঘটনা না হয়। তো আমার আমরা আপনার কাছে আসবো, আমরা একটু ডক্টর ফয়জলকে আপনার কাছে একটু যাই। আপনি কি মনে করছেন এই যে এত বড় বিশাল বাজেট, আমরা বিগত সরকারগুলো দেখেছি আসলে যখনই বাজেট যত বড় হয় তার মানে তত বেশি লুটপাটের একটা ব্যবস্থা হয়, মোশনটা বাইরে যায়। আমরা কি মনে করছি যে এই বাজেটটিও আসলে সরকার জবাবদিহিতার জায়গাটা কতটা স্ট্রং করতে পারবে বলে আপনি মনে করছেন? আসলে না, এটা তো আমি বিগত দিনেও বেশ কিছু বাজেট এই সরকারের, এর আগের সরকারের, আওয়ামী লীগের সময় বা বিএনপির আগের বাজেট দেখেছি। বাজেটটা দেওয়ার সময় আমার যেটা প্রথম কনসার্ন, এবং আই হোপ দ্যাট আপা উইল এগ্রি উইথ আস, যে বাজেটটা দেওয়ার সময় তাদের মেন্টালিটিটা থাকে এরকম যে কার চেয়ে কে বেশি দিতে পারলাম, আগের বাজেটের চাইতে আমার একটু বাড়াতে হবে। এক, দ্বিতীয় হচ্ছে কতটা আভিজাত্যপূর্ণ ঘোষণা দিলাম যে এত টাকার বাজেট মানে আমি এতটা শক্তিশালী। আসলে কি আমি শক্তিশালী সেটা তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনার রাস্তাঘাটের অবস্থা, আপনার কি কৃষকের অবস্থা কি, বাজারের অবস্থা কি, বাস্তবতা কি, সেটা তো আপনার উৎস কি, আপনার ট্যাক্স গুলো পেয়ার যারা তারা ট্যাক্স ঠিক মতো পে করছে কিনা। আপনি দেখেন যে এই যে তাদের বাজেট, এই বাজেটটার প্রথম কাজটাই হচ্ছে যে উদ্দেশ্যে বাজেট করা হয় সেই উদ্দেশ্যটা তাদের মাথায় থাকে না। উদ্দেশ্য থাকে আমার একটা ভাব নিতে হবে, একটা আভিজাত্যপূর্ণ, আমি একটা বিশালতা দেখালাম। এই বিশালতা দেখিয়ে তো আপনার এটা, এই যে কথাগুলো আমি আজকে বলছি না, এই সেম কথাগুলোই আওয়ামী লীগের বাজেট প্রণয়নের সময় আমার দল তৎকালীন সময়ের বিএনপি তখন কিন্তু এগুলোই বলেছে।
আমরা তখন আওয়ামী লীগের ওই বাজেটের সমালোচনা করতে গিয়ে এই কথাগুলোই বলতাম, কিন্তু কেউ কারো থেকে শিক্ষা নেয় না। শিক্ষা নেয় না। তখন আমরা আওয়ামী বিরোধী কথাগুলো যা যা বলতাম, জি। ওই কথাগুলোকে এখন বিএনপি শিক্ষা না নিয়ে বিএনপি আবার ওই একই চরিত্রে হাঁটার চেষ্টা করে, কারণ যে আসে ওই যে ক্ষমতায় তার আর ওইটা থাকে না। আপনি দেখেন যে জামাত ইসলাম যে বাজেটটা দিয়েছে, তারা 8,39,000 টাকার ছায়া বাজেট প্রণয়ন করেছে। এবং দেখেন জামাত যদি শত্রুতা করতো, মানে এটা কি দেওয়ার জন্যই না দেওয়া না না নাকি না আসলে? না, দেওয়ার জন্য দেওয়া হলে 3 দিন পর দিতে মানে এটা হবে। কি স্টাডি না করে না আসলে না, কি স্টাডি স্টাডি করে না, মানে- শুধু স্টাডি করে না শুধু। আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব তো সব সময় একটা কথা বলেন, আমরা 18 কোটি 20 কোটি জনগণের রাজনীতি করতে চাই। বিএনপি যদি একটা ভালো কাজ করে, সেটা যদি জনগণের কল্যাণ হয়, ওটা তো আমরাই সবার আগে সাপোর্ট করে দিয়ে আসবো। যেমন গতকালকেও সম্ভবত সংসদ অধিবেশনে উনি বক্তব্যে খুব সুন্দরভাবে বিদেশিদের ব্যাপারে একটা প্রস্তাবনা দিয়েছেন। তখন কিন্তু সংসদের মাননীয় আমাদের যে স্পিকার সাহেব, তিনি বিরোধী দলের নেতাকে এই প্রথম রিকগনাইজ করে বলেছেন যে আমার 7টা অধিবেশনের মানে 7 বার এমপি ছিলাম, কোনো সময় কোনো বিরোধী দলীয় নেতা এরকম প্রস্তাব আকারে দিয়েছে এটা কোনো সময় তিনি দেখেন নাই, যেটা ডাক্তার শফিকুর রহমান সাহেব করেছে। তো এখানে কি হয়েছে, ডাক্তার শফিকুর রহমান সাহেব আপনার বাজেট প্রণয়নের আগেই একটা বাজেট দিয়ে আপনাকে সতর্ক করেছে। যদি আপনার পরে করতাম তাহলে বুঝতাম যে আমি আপনার শত্রুতা করি, আপনার চেয়ে 10 টাকা কমাই করলাম না বাড়াই করলাম। জামাত তাদের 8,39,000 কোটি টাকার ছায়া বাজেট দিয়েছে, তার মধ্যে শিক্ষা প্রযুক্তি খাতে তারা দেওয়ার চেষ্টা করেছে, তারপরে মানে কি বলে ওই যে প্রশাসন, জনপ্রশাসন খাতে দেওয়ার চেষ্টা করেছে, খাদ্যে দেওয়ার চেষ্টা করেছে, রোডসে দেওয়ার চেষ্টা করেছে, সমস্ত জায়গায়। তার মধ্যে তারা 24.9% বরাদ্দ করেছে জনপ্রশাসনের জন্য। শিক্ষা খাতের জন্য তারা দ্বিতীয় সর্বোচ্চটা করেছে 1,25,575 কোটি টাকা, যেটা 14.96%। খাদ্যের জন্য 6.15%, যোগাযোগের জন্য 7.7%। দেখেন, আমার সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে জামাতের এখানে, আগের বিভিন্ন বাজেট পর্যালোচনা করলে দেখবেন কি কালবার্ড হয়, বাজেট শিক্ষায় নাই, গবেষণায় নাই, হেলথ সেক্টরে নাই, জনপ্রশাসন ভালো। আমাদের এই বাজেটটা, জামাতের বাজেটটার জায়গায় যদি আপনি একটু তাকান, তার আয়ের উৎস হচ্ছে জনবান্ধব, জনগণ থেকে যা পারবো তাই, ঋণের বোঝা কম, আবার শিক্ষা, সমাজ, বাস্তবতা সবকিছু মিলে যেটা সেটা করার চেষ্টা করেছে। তারপরেও সরকার এই বাজেটটা প্রথম দিয়েছে। আমি মনে করি বাংলাদেশের প্রথম এই প্রধানমন্ত্রী হিসেবেও হয়েছেন জনাব তারেক রহমান সাহেব, তার বয়সে এই প্রথম সংসদ সদস্য, তার এরই প্রথম। যদিও তিনি রাজনৈতিক গ্লোরিয়াস, তার একটা হিস্ট্রি আছে, ফ্যামিলি তার অনেক বড়, সবকিছু ঠিক আছে, কিন্তু এটা তার একটা অভিজ্ঞতা কাজ দিবে। যদি এই বাজেটে আমাদের প্রধানমন্ত্রী সাহেব তিনি যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাজেটটাকে দিয়ে জাতির প্রত্যাশা পূরণ করতে না পারেন, তাহলে এখনো আমি অনুরোধ করবো আগামী বাজেটে গিয়ে জামাত ইসলামের সাথে বসে কিছু শিখে আসেন। যদি জামাতের সেই ডাক্তার শফিকুর রহমান সাহেবদের বক্তব্যগুলো দিয়ে যদি তাদের মানে কল্যাণ হয়, আমার কথা হলো রাষ্ট্রের কল্যাণের জন্যই তো বিএনপি রাজনীতি করছে, অতএব সেটা করা উচিত। জামাত থেকে শিখলে আমার মনে হয়। আমরা একটু ঘুরে আসি আপনার কাছে। বিকল্প বাজেট জামাত ইতিমধ্যে পেশ করেছে, আপনারা শুনলেন, আমরা মাত্রই দেখলাম। আসলে 8,39,000 কোটি টাকার বাজেট পেশ করেছে, এবং সেটি ফয়জুল হক বলছেন যদি বিএনপি কে আরো শিখতে হয় জামাতের কাছ থেকে সেই বাজেট শিখে এসে প্রণয়নের জন্য। আপনি এটাকে কিভাবে দেখছেন এই বিষয়টিকে? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কেউ আসলে বিকল্প বাজেট উপস্থাপন করলো, এটি ঘটেনি আসলে কখনো। এটাকে আপনি কিভাবে দেখছেন আসলে? I highly appreciate it, to be honest. একটা বিকল্প বাজেট নিয়ে আসা, আমি নিজেও জানি না, আপনি অনেকদিন ধরে বলছিলাম যে আমরা বাজেট নিয়ে এত আলোচনা করি, সভা সেমিনার করি, বাট কেউ বিকল্প বাজেট দেওয়া কখনো দেয় শো করি না। সেই জায়গায় উদ্যোগটাকে আমি আসলে অ্যাপ্রিশিয়েট করি, হ্যাঁ, এবং আমি মনে করি ইটস আ ভেরি ভেরি পজিটিভ অ্যাটাক। 1 লক্ষ কোটি টাকার মতো কম, কিন্তু রাইট, কিন্তু যে ডিফারেন্স ইন বাজেট তারা দেখিয়েছে সেটা কিন্তু আসলে নেগলিজিবল। আমি যখন ওইভাবে বলি যে 8 লক্ষ কোটি, 9 লক্ষ কোটি, মনে হয় যে বিশাল সংখ্যা, কিন্তু দুইটা সংখ্যাকে পাশাপাশি রাখলে আপনি বোঝেন যে আসলে সেরকম সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স তারা দেখাতে পারেনি। তো এটা অনেকটা হয়ে গেছে যে সমালোচনার খাতিরে আমি দেখালাম যে আমিও মানে দেখারের খাতিরে বিকল্প বাজেট উপস্থাপন করেছে, এই বাহাবা নেওয়ার জন্য মূল আপনি বলছেন। এক্স্যাক্টলি। এবং আসলে যদি সেরকম কোনো ডিফারেন্সিয়েটেড কিছু দেখাতে পারতো, আমি যেমন বলেছি উদ্যোগটা সুন্দর ছিল, আমি বলতাম আচ্ছা দিস ইজ ইন্টারেস্টিং, বাট সেরকম কিছু কিন্তু আদতে তারা দেখাতে পারেনি, এবং এটা মেনে নিতেই হবে আমার প্রতিপক্ষকেও। তবে এইভাবে আমি যখন বলি ইতিহাসে প্রথমবার, আপনি যেমন শুরুতেই আসলে সমালোচনা করেছিলেন যে 5% জায়গায় মাত্র 1% দিচ্ছে,
হেলথ সেক্টরে। ইতিহাসে কিন্তু এটাই হচ্ছে সর্বাধিক, প্রথমবার। হ্যাঁ, এইটুকু 1% এর উপরে যাওয়ার সাহস বিএনপি দেখিয়েছে, এটা কিন্তু আমাদেরকে বাহবা দিতে হবে। সো অনেক কিছু ইতিহাসে প্রথমবার হয়। হ্যাঁ, ওই ম্যাগনালাম কালো টাকা সাদা করার সুযোগ সবচেয়ে যেটি মানুষ আশাহত হয়েছে, আসলে কালো টাকা সাদা করার সুযোগ এবারও থাকছে। অথচ আমরা 24 ঘন্টা আগেও আমরা মন্ত্রী এমপিদের আপনার ডেপুটি স্পিকারদের বক্তব্য দেখেছি যে এবার কালো টাকা সাদা করা সুযোগটা থাকছে না। তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে, অতিরিক্ত 20% কর দিয়ে সাদা করতে পারবে? বরাবরের মতোই সরকারগুলো যা করেছে এবারও সরকার তা করেছে। আপনি কি মনে করছেন না যে অসাধু ব্যক্তিদের এটা আইনি বৈধতা দিচ্ছে এই কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে? দেখুন, আমি কথা বলবো হচ্ছে একেবারে ইকোনমিক প্রিন্সিপালে। হ্যাঁ, এবং সে জায়গায় হচ্ছে অনেক কিছু আমাদের জন্য বলা খুব সহজ, যে আজকে যদি আমি দেশের ক্ষমতায় চলে আসি, কাল থেকে আমি হচ্ছে জিরো টলারেন্স টুয়ার্ড অল কাইন্ড অফ করাপশন শো করবো। কিন্তু করাপশন থেকে একটা দেশকে বের করে নিয়ে আসা কিন্তু আসলে সিস্টেমিক চেঞ্জের ব্যাপার। হ্যাঁ, এটা একদিনের জাদুকরি মন্ত্রের ব্যাপার না। সেই তার মানে জায়গায় উদ্যোগ নিতে হবে না? উদ্যোগ তো অবশ্যই নেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং এই যে কালো টাকা সাদা করে আপনারা এমন ভাবে বলেন জিনিসটাকে, হ্যাঁ মানে এটা করে আসছে সবসময়, সব সরকার করে আসছে। এই সরকার বলেছে এক্সেপশন যেটা করবে না এবার, তাই করেছে। আচ্ছা, যেটাই হোক, বাট দিস ইজ আ সিস্টেমিক চেঞ্জ। হ্যাঁ, এবং এই জিনিসটা কিন্তু আমরা ক্লাইমেটের ক্ষেত্রেও দেখি, যে আমাদের সকল উন্নত দেশ যারা হচ্ছে আমাদের পরিবেশের ক্ষতি করে আসলে আমাদের বাংলাদেশের মতো একটা ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিকে দিন দিন আরো ক্ষতির সম্মুখীন করে দিচ্ছে, সেখানেও কিন্তু হচ্ছে বিভিন্ন রকমের গ্রিন প্রজেক্ট দিয়ে তারা যে ক্লাইমেট এমিশন করছে সেটাকে ব্যালেন্স করার সুযোগ থাকে। হ্যাঁ, এবং এই সুযোগটা দীর্ঘমেয়াদী হিসাবে চিন্তা করলে অবশ্যই ক্ষতিকর, কিন্তু এই সুযোগটা যদি একেবারেই না দেওয়া হয় সেটা তো আরো বেশি ক্ষতিকর। হ্যাঁ, সো এই জায়গাটা আসলে আমার মনে হয় যে কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে না বলে এটা সিস্টেমিক চেঞ্জের আন্ডারে কনসিডার করাই হচ্ছে ইকোনমিক্যালি হচ্ছে একটা বেটার স্টেপ। মানে আপনি একদিকে জিরো, মানে দুর্নীতিতে জিরো টলারেন্স আনবেন বলছেন, অন্যদিকে যারা দুর্নীতি করেছে আপনি তাদেরকে সুযোগ দিচ্ছেন। জিরো টলারেন্স ইজ আ প্রসেস অফ সিস্টেমিক চেঞ্জ। হ্যাঁ, এটা কিন্তু একদিনে হয় না। সেই জায়গাতে একটা জিনিস দেখেন, আমার এটা খুব ইন্টারেস্টিং লেগেছে এবারের বাজেটে, যে আমি যেদিনকে হচ্ছে তারেক রহমান সাহেবের সাথে দেখা করি, আমার সবার অনেক ধরনের আলোচনা ওনার সাথে করেছে। ওই দিনকে কিন্তু আমি স্পেসিফিক্যালি এমফাসাইজ করেছিলাম যে বাংলাদেশের ক্লাইমেট সেক্টরে, ক্লাইমেট যেখানে আমরা সারা পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ, আমাদের বাজেটে কিন্তু সেটার প্রতিফলন আমরা সর্বনিম্ন এবার এই খাতটা সর্বনিম্ন রাখা হয়েছে। আমি অবাক হয়েছি যে উনি একজন রাষ্ট্র প্রধান হওয়ার পরে উনি কিন্তু আসলেই মানুষের কথা খুব ভালোভাবে শোনে। হ্যাঁ, এবং এই ধরনের একটা সাধারণ প্রস্তাবনা, এটা কিন্তু অনেকটা হচ্ছে অবাক করার মতনই যে এবারের বাজেটে ক্লাইমেটের উপরে এমন ভাবে ফোকাস করা হয়েছে, তাদের 10টা প্রায়োরিটি এরিয়া সেখানেও এটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এবং আপনি যে কথাটা বলেন না যে কালো টাকা সাদার, আপনি যখনই দেখবেন যে আসলে ক্লাইমেট এমিশন কিভাবে দূর করা যায়, সেই জায়গাও কিন্তু এই বিভিন্ন ধরনের গ্রিন ইকোনমির জায়গাগুলো কনসিডার করতে হয় ফর দ্য শর্ট টার্ম। সো আমার মনে হয় যে এটাকে আচ্ছা, আমরা একটু দেখি ডক্টর ফয়জুল কি মনে করছেন আসলে কালো টাকা সাদা করার সুযোগ এবারে রাখা হয়েছে। আপনার বিরোধী পক্ষ থেকে এটাকে আসলে এটা আসলে মানে হয় কি, আমি তো আগেই বলেছি, এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে যে আমরা খুব ভিআইপি স্টাইলে চুরি ডাকাতি করে খাবো। মানে ধরেন সারা বছর আমি চুরি করব, ডাকাতি করব, খাবো, এটাকে আমি একটা ট্যাক্স দিয়ে হালাল করে নিই, এই তো শেষ। এটাই তো আপনি বুঝছেন, মানে পরবর্তীতে এটাই আবার করব, পরবর্তীতে এবং এটা একটা আমার কাছে মনে হচ্ছে এটা মানে আমার মনে হয় পলিটিক্যাল অর্গানাইজেশন গুলোর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং জায়গাটা তৈরি হওয়া, স্পেশালি আওয়ামী লীগ বিএনপি যদি বলেন, মানে এই সাদা হওয়াটাকে সবাই এনজয় করে। এটাকে কেউ এটা নিয়ে কিন্তু খুব বেশি আপনি আলোচনা দেখবেন না, সমালোচনাও খুব বেশি। এই সাহসটা সরকার দেখাতে পারলো না। না, এটা পারলো না, কারণ হচ্ছে যে গত 19 সরকার সাহেবের সেই 18 মাসে যা দুর্নীতি হয়েছে, একটা টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে আপনার রাস্তাঘাটের সবজি বিক্রেতা কি আপনার এখানে কোনো ধরনের মানে চান্দা ছাড়া বাংলাদেশে কোনো ব্যবসা করতে পারছে? আছে? পাথর দিয়ে মানুষ মারার ইতিহাস দেখেন না? এটা তো এই বিএনপির অ্যাক্টিভিটিস দিয়ে হয়েছে। আর এখন তো একেবারে দাম্ভিকতার সাথে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আমি যেটা বারবার বললাম যে তিনি বলছেন আমাদের এই আছে সেই আছে, আপনার কোথায় কি ছিল সেটা আপনি পারলে 5ই আগস্টের পরে প্রকাশ করে জাতির কাছে জানাই দিতেন। আপনার এখন 5টা গাড়ি আছে, 4টে গাড়ি আছে, ড্রাইভার আছে, বুয়া আছে, এই জিনিসগুলো তো এখন আমরা পাই, এর আগে তো আমরা কোনোদিন পাই না। এর আগে তো মনে হলো যেন আপনারা এতিম নাই কিছু, আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নে একেবারে দেশটা শেষ করে। শোনেন, সমস্যাটা হচ্ছে কি মাইন্ড সেট আপ। আপনার যদি মাইন্ডে থাকে যে আমাকে দুর্নীতি করব এবং এটাকে হোয়াইট ওয়াশ করে এটাকে আবার কি করব, জায়েজ করব, দ্যাট মিন্স ইউ ক্যানট ডু এনিথিং। আপনার মানে এই সেটআপটা, এই কারণে
আমার মনে হচ্ছে যে বিএনপি আগামী বাজেট থেকে সর্বোচ্চ পরিমাণ দুর্নীতি করতে চায় বিধায় এই কালো অপশন মানে সাদা করার অপশনটা এই সুযোগটি রেখে দিয়েছে। রেখে দিয়েছে এবং এটা জি, জি। করেছে। ধন্যবাদ দুজনের দিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে কথা বলছিলাম বাজেট 2026-27 সাধারণ মানুষের স্বস্তি বনাম সরকারের ব্যয় বাড়ানোর কৌশল কিনা। আসলে আমরা কথা বলছি দুজন অতিথি আমাদের সাথে ছিলেন ডক্টর ফয়জুল হক 11 দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও জামাত নেতা, কথা বলছিলাম মেঘনা আলম জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মুখপাত্র। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান ইরা। বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, একটি রাষ্ট্রের অর্থনৈতিক এবং রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবি। 2026 এবং 27 অর্থ বছরের সরকারের যে বাজেট একদিকে জনগণের স্বস্তির আশ্বাস দিয়েছে, অন্যদিকে রাজস্ব বাড়ানোর লক্ষ্য স্পষ্ট করেছে। এখন বড় প্রশ্ন, এই ভারসাম্য কতটা বাস্তবায়িত হবে আর সাধারণ মানুষ কতটা উপকৃত হবে সেটা দেখার জন্য হয়তো আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। দর্শক, আরো আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আমাদের কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।